দার্জিলিং আসেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। দার্জিলিং মানে বাঙালির আবেগ। দার্জিলিং মানে বাঙালির কাছে ডাউন দ্য মেমোরি লেন, স্মৃতির কাছে ফিরে যাওয়া। মেঘ রোদ্দুরে লুকোচুরি খেলা, ম্যালের হিমেল হাওয়া, ধোঁয়া উড়িয়ে হুইসেল বাজিয়ে ছুটে যাওয়া টয় ট্রেন আমাদের প্রত্যেককে এক লহমায় পৌঁছে দেয় আমাদের শৈশবে। দিন দিন ঘিঞ্জি হয়ে ওঠা যানজটে ধুঁকতে থাকা একটা শৈল শহর যেন তার জাদুতে আমাদের যুগ যুগ ধরে আচ্ছন্ন করে রেখেছে। এই শহরের আনাজ কানাজ ঘুরতে ঘুরতে আজও প্রতিটি বাঙালি এই শহরে আরও একজনকে খুঁজে ফেরে, যদিও তার দেখা মেলা ভার। কৈশোরের লুকোনো প্রেমের মতো কখনো সে সামনে আসে, আবার কখনো লুকিয়ে থাকে মেঘের আড়ালে। আম বাঙালির সেই প্রেমের নাম কাঞ্চনজঙ্ঘা। তার সাথে আমার মতো হয়তো অনেকেরই প্রথম আলাপ এই দার্জিলিংয়েই। বন্ধুদের পাল্লায় পড়ে আমারও হঠাৎ করেই এসে পড়া দার্জিলিংয়ে। কিভাবে এসে পড়লাম এখানে সেই গল্প বলেছি আগের পর্বে। এবার পুজোয় জমজমাট দার্জিলিং সিরিজের প্রথম পর্বটি যারা দেখেননি তারা তা দেখে নিতে পারেন। লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কতবার এখানে এসেছি তা গুনিনি, বহুবার, হয়তো বেঁচে থাকলে আরও বহুবার আসব। গত পর্বে যে কথাটা হচ্ছিল আপনাদের সঙ্গে, যে আমি কেন হঠাৎ করে এই পুজোর সময় বা পুজোর মুখে দার্জিলিং এলাম, কোথায় উঠেছি, তার ঠিকানা, তার ট্যারিফ, আপনারা এলে কিভাবে এখানে থাকবেন, কত খরচা পড়বে, যাবতীয় তথ্য আপনাদের সামনে পেশ করব। কথা দিয়েছিলাম আগের পর্বে, ফলে এই পর্বে থাকবে এইখানে, অর্থাৎ দার্জিলিংয়ের ভিড় ঠিক নয়, গায়ে ধাক্কাধাক্কি ভিড় দার্জিলিংয়ে যদি যারা পছন্দ করেন না, তারা দার্জিলিংয়ে এলেন অথচ একটু আউটস্কার্টে একটু নিরিবিলিতে থাকতে চান, কিন্তু পকেট ফ্রেন্ডলি জায়গা, তার সন্ধান দেবো এই পর্বে। অর্থাৎ আমিও যেখানে উঠেছি সেখানকার পরিবেশ, অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার, এগুলো তুলে ধরবো। তার সঙ্গে দেব খরচের সন্ধান, অর্থাৎ আপনারা যদি আসেন তাহলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং তার কি খরচ। এই পর্বে এর একটা রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার যখন এসে পড়েছি তখন থাকার জায়গাটাও তো একবার এক্সপ্লোর করতে হয় নাকি। উঠেছি মেরি ভিস্তা হোমস্টেতে, মূল শহর থেকে ঠিক 2 কিলোমিটার আগে, মানে ওই আভা আর্ট গ্যালারির একটু আগে, জাপানি প্যাগোডার উল্টো দিকে। জায়গাটার নাম মেরিভিলা। আরে না, অলিগলির ভেতর নয়, একদম মেন রোডের ওপর। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার জিপ ধরলে 250 থেকে 300 টাকা মাথাপিছু ভাড়া নেবে। ড্রাইভারকে বললে নামিয়ে দেবে একদম মেরি ভিস্তার দোর গোড়ায়। আর এনজিপি থেকে ক্যাব ভাড়া করলে ওই ধরুন ছোট গাড়ি নেবে 2,500 থেকে 3,000 টাকা। আবার এখান থেকে রানিং শেয়ার গাড়িতে মাত্র 15 টাকা দিয়ে পৌঁছে যাওয়া যায় দার্জিলিং স্ট্যান্ডে। সেখান থেকে টুকটুক করে হেঁটে ম্যাল, আর রিজার্ভ করলে 300 টাকা গচ্ছা দিতে হবে কিন্তু। আর যদি নিজের পায়ের উপর ভরসা করতে পারেন তাহলে হেঁটে আধা ঘন্টা লাগবে। দূরত্ব আগেই বলেছি 2 কিলোমিটার। এই রাস্তাটা আসছে এনজিপি থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে আর কি। আর এই দিকে সোজা চলে গেলে দার্জিলিং। এই দেখুন, এই একদম রাস্তা থেকেই গাড়ি আপনাকে নামাবে, লাগেজও টানাটানির ব্যাপার নেই। আর এই হচ্ছে হোমস্টে, রাস্তার ধারে। বিস্তারিত আরও কোনো তথ্য জানতে চাইলে এদের ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সরাসরি কথা বলে নিতে পারেন। দার্জিলিংয়ের আরও ছবি দেখাবো, তবে তার আগে চলুন একবার দেখিনি এই মেরি ভিস্তা নামক আস্তানাটা কী রকম। এদের অন্দরমহলটায় একবার ঢু মারি চলুন। বন্ধু বান্ধবের তৈরি বলে রং চড়িয়ে কিছু দেখাবো না, আপনারা এসে বরং রেটিং দেবেন। আর আমার অভিজ্ঞতা তো এই সিরিজেই পরপর তুলে ধরতে থাকবো। যারা দার্জিলিংয়ের ভাইব নিতে চান কিন্তু দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে একটু দূরে থাকতে চান,
একটু নিরিবিলিতে। দার্জিলিংয়ের সেই গায়ে গায়ে ধাক্কা যেটা হয় না, কাঁধে কাঁধ লাগলেই বাঙালির সঙ্গে ধাক্কা লাগে, সেইটা যারা অ্যাভয়েড করতে চান কিন্তু দার্জিলিংয়ের ফিল নিতে চান, তারা এখানে আসতে পারেন, এখানে থাকতে পারেন। আবার এখান থেকে দার্জিলিং মাত্র 20 মিনিট হেঁটে, আর এখান থেকে জিপও পাওয়া যায়, 15 টাকা করে শেয়ার জিপ নেয়, হেঁটেও যেতে পারেন। দার্জিলিংটাও ঘোরা হলো, আবার দার্জিলিংয়ের একটু আউটস্কার্টে থাকা হলো। যারা এইরকম ঠিকানার সন্ধান চান তাদের জন্য এটা ঠিক আছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো, যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, অ্যাম্বিয়েন্স পছন্দ হয়, ট্যারিফ পছন্দ হয়, যদি আপনাদের বাজেটে পোষায়, তাহলে আপনারা যোগাযোগ করে নেবেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। রাস্তার ধারে এই গেট, এইখানে রিসেপশন, আর এদিক দিয়ে রুম। কটা রুম আছে, কী তার পরিবেশ, কীরকম ভিউ, সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই পর শুধু সঙ্গে থাকুন। এইদিকে পরপর রুম আছে, এদের এখানে মোট 6টা রুম এরা নিয়েছে। আমারই বন্ধুবান্ধব, তো ভাবলাম আমন্ত্রণ যখন পেয়েছি তুলে রাখি, করে রাখি। যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে তাহলে আমার ভালো লাগে। আমার জন্য বরাদ্দ হয়েছে পান্ডিম। চলুন একবার আমার বরাদ্দ রুমটা দেখি। এই হচ্ছে রুম, ডাবল বেড। কম্বল টম্বল রয়েছে, সুন্দর করে গোছানো বিছানা, পরিপাটি করে। এখানে একটা টিভি রয়েছে যেটা আমি দেখি না। এখানে কিছু হোস্টের রুলস লেখা রয়েছে, দেখিয়ে দিলাম, আমি আর পড়িনি। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, টেবিলের নিচে দুটো ছোট ছোট টুল রয়েছে যাতে বসতে পারেন। এই আমি বসলাম। খাটের ঠিক পাশেই একটা ওয়ার্ড্রপ রয়েছে, তাতে আয়না লাগানো রয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, কিছু মালপত্র রাখার জন্য। লাগেজ টাগেজ রাখার জন্য। এই প্লাগ পয়েন্ট রয়েছে যথেষ্ট, মোবাইল চার্জ দেওয়ার। আমি তো অলরেডি বসিয়ে দিয়েছি চার্জে। লাইট ফিটিংসগুলো ভালোই, পর্যাপ্ত আলো রয়েছে ঘরে। অন্ধকার সাথে সাথে ঘর নয়। আর একটা জানলা। ইলেকট্রিক কেটলি আছে, যখন ইচ্ছে আপনারা জল গরম করে নিতে পারবেন। ঘরের লাগোয়া অ্যাটাচ টয়লেট, টয়লেটের ফিটিংস দেখে নিতে পারেন। ভালোই পরিচ্ছন্ন বাথরুম, টাওয়েল রিং রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না রয়েছে। বাথরুম ফিটিংস যথেষ্ট ভালো। এই বাথরুম, এই রুম, হ্যাঁ একটা ছোট ফ্যামিলির পক্ষে ঠিক আছে। আমি বললাম না, এদের প্রত্যেকটা রুমের নাম রেখেছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পিক ধরে ধরে আর কি। এটা একটা ভালোই লাগলো আমার আর কি। আর রুম তো দেখিয়ে দিয়েছি, আরও দুটো রুম রয়েছে। এটা হচ্ছে উপরের তলা, আর নিচের তলায় আরও দুটো রুম আছে। এই একটা রুম, এটা তালুং। আর এদিকে আরেকটা রুম রয়েছে, কাঞ্চনজঙ্ঘা। এটাও ভিউ রুম। নিচের তলায় নেমে এসেছি, এই যে রাথং আর একটি পিকের নামে আরেকটি রুম, তার পাশেই কাবরু। এই যে কাবরু।
এসে আমার ফার্স্ট ইমপ্রেশন তো ভালোই লাগলো, রুচির ছাপ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাকিটা তো আপনারা এসে বলতে পারবেন কেমন কী বৃত্তান্ত, ওটা পুরোপুরি আপনাদের নিজস্ব রুচি এবং অভিরুচির উপর ব্যাপার, ইচ্ছার উপর ব্যাপার। ফলে এখনও অবধি যা ইমপ্রেশন আমি পেলাম, আমি ঢোকা মাত্র দেখলাম প্রত্যেকটি রুমই একই রকম ফার্নিচার, একই স্টাইলে সাজানো, আর প্রত্যেকটি রুম গোছানো, একটা রুচির ছাপ রয়েছে। একটি ছোট পরিবার, যারা বেড়াতে ভালোবাসেন, যাদের খুব বেশি ফ্যাসিনেশন নেই, তারা এখানে আরাম করে থাকতে পারবেন, এইটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর ভিউ পাওয়া যায়, স্লাইডিং ডোর দেওয়া। আমি এখানে আশাস্তব্ধ চোরকির মতো ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, ফলে এরা আমাকে যে একটা ওয়েলকাম কিট দেবে সেটার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই আমার ওয়েলকাম কিট, ভালো লাগলো। বন্ধু বান্ধব হলেও আমাকে সে গেস্টের মতো ট্রিট করছে, তো ফলে আমার লজ্জাই লাগছে আর কি। তো একটা ওয়েলকাম ট্রিট, তাতে রয়েছে একটি পেস্ট, একটি সাবান, একটি শ্যাম্পু, একটি চিরুনি এবং একটি টুথব্রাশ, যা কিনা প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনে লাগে। ইনি এখানকার ম্যানেজার। আপনার নাম? আমার নাম সন্দীপ দাস। আচ্ছা, আপনাদের কিচেনটা কোথায়? হ্যাঁ, আসুন, আমি দেখাচ্ছি। এটা কিচেন? এটা আমার কিচেন। আচ্ছা, এটা ছোট্ট বসার মানে ডাইনিং, তাই তো? এটা আছে, এটা ডাইনিং, মানে কিচেনের লাগোয়াই ডাইনিং। এই কিচেন আর এই হচ্ছে ডাইনিং। এখানে বসে মানে যারা গেস্ট তারা খাবে। এই হচ্ছে ডাইনিং, এই হচ্ছে কিচেন। সন্দীপবাবু, যারা আসবেন তারা যা অর্ডার দেবেন তাই কি পাওয়া যাবে এখানে, নাকি আপনাদের কোনো খাবার? বেসিক্যালি একটা মেনু আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি পাহাড়ে তো অনেক কিছু পাওয়া যায় না, তো বেসিক্যালি একটা মেনু রেডি করা হয়েছে যেটা গেস্টেরও ভালো লাগবে, তো সেই মেনু অনুযায়ী আমি প্রোভাইড করব। ও, এখানে কি অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে? আচ্ছা, তো মানে আমি অনলাইন পেমেন্ট করতে পারবো? কিচেন তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, ডাইনিংটাও কোজি, ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন আর কি। এটাও আমি দেখিয়ে দিলাম, কারণ কিচেনটা ভীষণ হাইজেনিক থাকাটা ভীষণ জরুরি, খাওয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা, সেটা তো দেখলাম ঠিকই আছে। হ্যাঁ, চল, লাঞ্চ রেডি? চল। ওরে বাবা, যা তাগাদা দিচ্ছে, আমি একটু চান টান করে একটু ফ্রেশ হয়ে মোবাইল ঘাটছিলাম, লাঞ্চের তাগাদা এসছে। যাই দেখি, আপাতত পেটে কিছু দিতে হবে। চলুন কিচেনে যাওয়া যাক সরাসরি। দেখি মেনু কি আছে। আজকে প্রথম দিন, আজকে একটু ঠিক আছে, সিম্পল খাবারই ভালো। দেখি, ওহো, আপনাদের তো মেনুটা দেখা যাবে নাকি? দাঁড়ান। আচ্ছা মনি, লাঞ্চে কি আছে দেখি? লাঞ্চে আজকে সিম্পল মেনু, আমাদের ভাত, ডাল, বেগুন ভাজা, এগ কারি, চাটনি, পাপড়। ব্যাস, আমার পক্ষে যথেষ্ট। আমি স্বল্পাহারী মানুষ। এবার রান্নাটা খেয়ে দেখো কেমন হয়েছে, সেটা বলো। যা খেয়েছি আমার পেট আইডাই অবস্থা। আর একটা সুবিধা কি জানেন তো, এটা বাঙালি কুক তো এরা রেখেছে, ফলে বাঙালি কুক রাখার ফলে বাঙালি যে কনভেনশনাল যে রান্নাগুলো হয়
সেই রান্নাগুলোই এরা করে এবং খাওয়ায়। আমি আজকে যা খেলাম সেটা যেমনি বাড়িতে যেমন খাই ওই একই রকম রান্নার স্বাদ। এই সুবিধাটা আছে এখানে যেহেতু কুক বাঙালি, স্টাফ বাঙালি, যে ফলে ওই বাঙালি খাবারটার স্বাদটা এখানে পাওয়া যাবে এলে। জেনারেলি নেপালি রান্নাটা এখানে নেই, নেপালি কুক নেই, বাঙালি কুকই এরা রেখেছে। খাওয়া হলো দুপুরে, আর বাইরে মেঘ করে এসছে, দেখাচ্ছি সেই ছবি দেখুন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা ওই হোমস্টে থেকে একটা গাড়ি, শেয়ার জিপ আর কি, 15 টাকা ভাড়া দিলাম, এসে নামলাম ঠিক এইখানটা জিপ স্ট্যান্ডে। এবার একটুখানি হেঁটে গেলেই ম্যাল, আপনারা এটাও করতে পারেন, অথবা হেঁটেও সরাসরি আসতে পারেন। তো আমি একা আর হাঁটলাম না, একটা শেয়ার জিপে বসে পড়লাম, 15 টাকা ভাড়া দিলাম, নেমে গেলাম এখানে। এবার ম্যালে চলে যাব। আমার দুই বন্ধু মনিকা আর অভিষেক গেছে স্মার্ট বাজার মলে হোমস্টের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে। ম্যানেজার সন্দীপ কিচেনে ব্যস্ত, কথা বলা বা আড্ডা মারার সাথী নেই। কি করি ভাবছি। আমার আবার পায়ের তলায় সর্ষে, বেশিক্ষণ এক জায়গায় স্ট্যাচু সেজে বসে থাকতে পারি না, ওই জিনে বাউন্ডুলেপনা আছে আর কি। তাই ক্যামেরার ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর ঠিক এই সন্ধ্যা নামার মুখে দুর্দান্ত এক আলো ফুটে থাকে দার্জিলিংয়ের আকাশে। তখনই ভাবলাম, আরে আমি তো আপনাদেরও প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, তাহলে সন্ধ্যা নামছে আর আপনাদের মেলে নিয়ে এলাম না, এ কেমন কথা? শুধু হোমস্টের আস্তানা কামড়ে পড়ে থাকলে চলবে? চলুন পায়ে পায়ে ঘুরে আসি সন্ধ্যার ম্যাল। আমার তো দিনের থেকে সন্ধ্যার ম্যাল বেশি ভালো লাগে। কি সুন্দর চারদিক ঝলমলে হয়ে থাকে। আপনাদের পছন্দ কি এক? তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন কিন্তু। দার্জিলিং যে আমি কতবার এলাম তার কোনো হদিস নেই। ইনফ্যাক্ট দার্জিলিং নিয়ে আমার প্রচুর কন্টেন্ট দেওয়া রয়েছে আমার চ্যানেলে ইতিমধ্যেই, কিন্তু আবার যখন এসছি এবার ম্যালটা যদি না দেখাই তাহলে যাকে বলে আধুরা থেকে যাবে, অসমাপ্ত, অসম্পূর্ণ হয়ে যাবে কন্টেন্ট। তাই এই সময়টা না আলোটা খুব ভালো থাকে, কোণে দেখা আলোর মতো। ঠিক সন্ধ্যে নামার মুখে চলে এলাম ম্যালে। ম্যালের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। ম্যাল মানে কেনাকাটির ঠিকানা। বাঙালি দার্জিলিংয়ে আসবে আর একটু কেনাকাটি করবে না, তা কি হয়? অজস্র শীতের পোশাক এখানে পাওয়া যায় ম্যালের সামনের রাস্তায়। আপনারা জানেন, অনেকেই এসছেন, সবাই এসছেন প্রায় দার্জিলিং আসেননি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। ফলে একটু কেনাকাটি, খাওয়া দাওয়া, এই নিয়েই তো ম্যাল। দার্জিলিংয়ের মূল আকর্ষণ তো ম্যাল, কাঞ্চনজঙ্ঘা বাদ দিলাম আমি। তো সেখানে এসে মানুষ একটু খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, কেনাকাটি করে, ব্যাস এই তো আনন্দ। এই নিয়েই দার্জিলিং।
এই তো একটু টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ম্যাল। আর এই ছবি তুলতে তুলতে আসছি, ফলে একটু লেট হয়, ধীরে হাঁটতে হয়। আর সন্ধেবেলা একটা মায়াবী পরিবেশ তৈরি হয় দার্জিলিং ম্যালে। আমি চেয়েছিলাম কন্টেন্টটার মধ্যে এই ছবিটাও তুলে ধরতে, কারণ একটু লাইট গ্র্যান্ডার থাকে, তো ভাইবসটা অন্যরকম যাতে আপনারা পান তার স্বাদ আর কি। সেই জন্যেই সন্ধেবেলা এলাম ম্যালে। নাহলে বলতেন আবার যে কন্টেন্ট জুড়েই শুধুই হোমস্টে। হোমস্টের ঠিকানাটা আমি দিয়ে রাখলাম আপনাদের এই কারণে যে দার্জিলিংয়ের ভিড় যারা পছন্দ করে না, ধাক্কাধাক্কি যারা পছন্দ করে না, তারা দার্জিলিং থেকে একটু আউটস্কার্টে থাকতে চান, তাদের জন্যেই সন্ধানটা দিলাম। আর তার সঙ্গে দার্জিলিংয়ের ভাইবস বা দার্জিলিংয়ের ফিলটা যাতে ঠিকমতো পান, সেই জন্যেই ম্যাল, এই সন্ধ্যাবেলার ম্যালটা তুলে দিচ্ছি। আমি তো এসেছি সেপ্টেম্বরের শেষে, পুজোর একটু আগে। এখনও কিন্তু দার্জিলিংয়ে ঠান্ডা সেভাবে পড়েনি, তার কারণ আমি দুপুরবেলা তো গরমই লাগছিল, আর এখন সন্ধে হয়ে গেছে। মেলায় আমি ঘুরছি ঠিকই, কিন্তু যে হাড় কাঁপানো ঠান্ডাটা থাকে, আমি ডিসেম্বরে এসেছি, আমি মেতেও এসেছি, আমি বর্ষাকালেও এসেছি, আমি শীতেও এসেছি, জানুয়ারিতেও এসেছি। জানুয়ারি ডিসেম্বরে তো মারাত্মক ঠান্ডা থাকে, হাড় কাঁপানো একটা হাওয়া দেয়, সেটা কিছুই নেই। এখন আমি জাস্ট পরে আছি একটা সামান্য উইন্ড চিটার, ভেতরে কিছুই নেই, একটা টি শার্ট। ফলে এখনও আমার অন্তত দার্জিলিংয়ে এই মুহূর্তে ঠান্ডাটা লাগছে না। শীত এখনও আসেনি, কারণ বর্ষাই এখনও যায়নি। বর্ষা চলে গেলে আস্তে আস্তে শীত জাঁকিয়ে পড়বে দার্জিলিংয়ে, তখন ঠান্ডার আমেজটাও আপনারা উপভোগ করতে পারবেন, এই আর কি। তাহলে কি ম্যাল ঘোরা হলো? সন্ধ্যের ঝলমলে আলোর নিচে ম্যাল আর ম্যালের মার্কেট। এবার কেনাকাটি যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কি এবার একটু কোথাও খাওয়া দাওয়ার জন্য বসা হবে? বসতে পারেন, আমি একা, ফলে কেনাকাটিও করিনি, আর খাওয়া দাওয়ার ব্যাপার তো গিয়েই খাবো। আপনারা কিন্তু এই ম্যালে ঘুরবেন সন্ধ্যাবেলা, আর কেনাকাটি করার পরে ঢুকে পড়বেন যে কোনো একটা খাবার জায়গায়, কারণ দার্জিলিংয়ে খাবার জায়গার অভাব নেই। সন্ধ্যার অন্ধকার গাঢ় হতেই ফিরে এলাম আস্তানায়। মেরিভিস্তায় ওয়াইফাই ফেসিলিটি আছে, ফলে অবসরে ঘরে বসে একটু নেট সার্ফিং করা যাবে। ঘরে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাই। যারা এখানে থাকবেন তারা সন্ধ্যে 6:30 7টার মধ্যে ম্যাল থেকে ফিরে আসার চেষ্টা করবেন, না হলে এখানে ফেরার শেয়ার গাড়ি পেতে অসুবিধা হবে।
চকবাজারের সামনে থেকে ডালি যাবার শেয়ার জিপ ওই ধরুন মোটামুটি 7টা পর্যন্ত পাওয়া যায়। মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে একদম মেরি ভিস্তার সামনে নেমে যেতে পারবেন। দেরি করলে হয় 300 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করতে হবে, নয়তো 2 কিলোমিটার রাস্তা হেঁটে ফিরতে হবে। রাত প্রায় 10টা বাজে, ফলে এতক্ষণ মেল থেকে ফিরে একটু ঘরে এই মোবাইল ঘাঁটছিলাম। তো খাবারের ডাক এসে গেছে, ডিনার রেডি। আমি কিচেনে চলে এসেছি, ডাইনিংয়ে। এবার খেতে বসবো। আজকে কি মেনু হয়েছে রাতে সন্দীপ বলবে। সন্দীপ, মেনু কি আজকে? চিকেন কষার রুটি, আচ্ছা। সঙ্গে গ্রিন স্যালাড আছে। বেশ, চেখে দেখি কেমন স্বাদ, তারপর জানাচ্ছি। টেস্ট কেমন হয়েছে রে? আমি তো খাইনি এখনো। আরে দুর্দান্ত, কি যে বলবো। প্রথমত হচ্ছে সন্দীপের এই রান্না এত এক্সিলেন্ট। আমি চিকেন আর রুটি এখন খাচ্ছি, সঙ্গে গ্রিন স্যালাড আছে। আমি একটা জিনিস বলতে চাই যে তুমি খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারো। একটু বাড়িয়ে বলছি না, শুধুমাত্র সন্দীপের রান্না খাওয়ার জন্যই মেরি ভিস্তাতে আসতে হবে। আমি মুখে দিই, তারপরে বলছি। রুটিটা খুব নরম, চিকেন যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা একদম বাঙালি ঘরোয়া রান্না যেরকম হয় ঠিক সেরকম। ঝাল, তেল, মশলা খুব কম। আমরা বাঙালিরা যেভাবে বাড়িতে রান্না করি ঠিক সেরকমই চিকেনের প্রিপারেশনটা হয়েছে, সঙ্গে স্যালাড রয়েছে। খেতে ভালো। এখন আমি বলছি ভালো, সেটা আছে আপনারা বিশ্বাস করবেন তা না। আপনারা এখানে আসতে পারেন, নিজেরা চেখে দেখতে পারেন খাবার দাবার এবং এখানকার মানে আতিথেয়তা বা এদের পরিষেবা। আমার তো ভালোই লাগলো। আমি তো খেলাম, দিলাম, থাকলাম। তো এই খাওয়া দাওয়া মিলিয়ে রাত্রে এবার শুয়েও পড়বো। এই পর্বটা এখানেই আমি শেষ করব। তবে তার আগে যে ইনফরমেশনটা আপনাদের দেওয়া বাকি থেকে গেছে সেটা হচ্ছে যে এখানে আসা কিভাবে আসবেন, কিভাবে গাড়ি পাবেন, কত ভাড়া, সেগুলো তো আমি বলে দিয়েছি। মূলত যেটা বাকি থেকে গেছে যে এখানকার ট্যারিফটা, সেটা একটু জানানো দরকার আপনাদেরকে। কিন্তু সেটা তো আমার মুখ দিয়ে বলার থেকে যারা চালাচ্ছে, মনিকা আমার বন্ধু, আমার দীর্ঘদিনের সহকর্মী, ফলে ওর মুখ থেকে শুনে নেওয়াটা বেশি ভালো হবে। ছোট্ট করে ও বলে দিচ্ছে আপনাদেরকে। তারপরে আপনারা যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মনিকা, তোমাদের এখানে খাবার দাবার তো ভালোই লাগলো, রান্না বাঙালি স্টাইলের রান্না। কিন্তু এখানে যারা আসবে, ধরো আমার এটা দেখে যদি কেউ আসে, তো আমি জেনারেলি ভুল রিভিউ করি না কোনো ক্ষেত্রে। লোকের ভরসা নষ্ট করাটা ঠিক না। সেক্ষেত্রে একটা জিনিস আমার জানা এখনো বাকি থেকে গেছে, বা আমার দর্শকদেরও বাকি থেকে গেছে, যে এখানে এলে ট্যারিফটা কি, মানে তারা কিভাবে থাকবেন, খাবেন। আচ্ছা, আমাদের এখানে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ফুডিং লজিং হোমস্টে সিস্টেম, এবং যদি কেউ শুধুমাত্র লজিং চান সেটাও হবে। এবার যদি ফুডিং লজিংয়ের কথা বলো, তাহলে আমাদের ট্রিপল শেয়ারিং বেড হলে 1500 টাকা ফুডিং লজিং, আর যদি ডাবল শেয়ারিং বেড হয় তাহলে 1800 টাকা ফুডিং লজিং। আর যদি শুধুমাত্র লজিং হয় তাহলে তোমার ভিউ রুমের ক্ষেত্রে মাউন্টেন ভিউ, সেক্ষেত্রে 2.5, আর নন ভিউ রুম স্ট্যান্ডার্ড রুম যেটা সেটা 2। আচ্ছা, এবার ভিউ রুম কটা আছে এখানে? আমাদের ভিউ রুম আছে 4টে। আচ্ছা, এটা কি সারা বছরই একই ট্যারিফ থাকে না পিক সিজন এবং হ্যাঁ, এটা তো পিক সিজন, এখন তো সিজন শুরু হবে পুজোর সময়। হ্যাঁ, প্রায় শুরু হতে যাচ্ছে। তো এখন এই সিজনে আমাদের এটাই থাকবে। এবার অফ সিজনটা, যেহেতু এটা তো আমাদের একেবারেই আমরা নতুন করে কাজ শুরু করেছি, এবার অফ সিজনটা তখন আবার আমরা ভাববো, তখন আবার আমরা ডিক্লেয়ার করব, ডিসকাউন্টের ব্যাপার থাকবে। আচ্ছা, বেশ। দার্জিলিংয়ে এখন রাত নেমে গিয়েছে, আমাদের ডিনার সারা হয়ে গিয়েছে, এবার শুতে যাব। তার আগে সব তথ্য পেয়ে গিয়েছেন, ফলে এই পর্বটা এখানেই শেষ করছি। আবার যদি কোনো চিত্র তৈরি হয়, গল্প তৈরি হয়, সেই নতুন গল্প নিয়ে আবার আমি ফিরে আসব পরের পর্বে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, টাটা, গুড বাই।